Honey Bunny. Everybody be cool, this is a robbery! গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 1994 সালে রিলিজকৃত একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে পাল্প ফিকশন। এবং এই সিনেমাটি তৈরি করা হয়েছে কয়েকজন আন্ডারওয়ার্ল্ডের মানুষকে নিয়ে। এবং আন্ডারওয়ার্ল্ড যে কতখানি ভয়ঙ্কর জায়গা, সেখানে মনে করো যে মানুষের জীবনের যে কতখানি রিস্ক রয়েছে, এর সাথে নেশামেশাতে কিভাবে জড়িয়ে রয়েছে সেটাই সিনেমাতে দেখানো হয়েছে। এবং এই সিনেমাটার IMDb রেটও অনেক ভালো, 10-এ 7.2। তো আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লাগবে। তবে সিনেমাটা বোঝা একটু কষ্ট হবে, কারণ একবার পাস্ট একবার প্রেজেন্টে এসেছে। তবে তারপর আমি চেষ্টা করবো সর্বোচ্চ ভালো মতো বোঝানোর জন্য। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাই, এবং যদি কোনো বিজ্ঞাপন থেকে থাকে সেটা আমরা ভিডিওর মাঝখানে দেবো, আর তখন তুমি ভিডিওটা একটু টেনে দেখবে। তো যাই হোক, গল্পের শুরুতে আমরা লস অ্যাঞ্জেলসের দৃশ্য দেখতে পাই, এবং সেখানে একটা রেস্টুরেন্টে দুজন মানুষ বসেছিল। তো ছেলের নাম হচ্ছে পাম্পকিন আর মেয়েটির নাম হচ্ছে হানি বানি। তো তারা অনেকদিন ধরে একসাথে রয়েছে, একে অপরকে ভালোবাসে। তবে তাদের কোনো কাজ কাম নেই, তারা চুরি চামারি করে এবং এ ব্যাপারেই কথা বলছিল। তো প্রথমে ছেলেটি মানে পাম্পকিন বলে আমাদের একটা ব্যাংক ডাকাতি করা উচিত, বা তখন ওই মেয়েটি হানি বলে না, আমাদের কোনো একটা মদের দোকানে ডাকাতি করা দরকার। আর একটু পরে তারা আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় যে এই রেস্টুরেন্টটা তো তারা লুটতে পারে। আর এরপর তারা কিছুক্ষণ তর্ক করে এবং ডিসিশনে আসে রেস্টুরেন্টে হয়তো তারা খুব বেশি টাকা পাবে না। বাট তখন ওদের মাথায় আরেকটা আইডিয়া আসে, এই রেস্টুরেন্টের ক্যাশিয়ারের কাছ থেকে তো টাকা নেবে, এর পাশাপাশি এখানে যত মানুষ বসে রয়েছে তাদের কাছ থেকেও তারা টাকা নেবে, কারণ সবার কাছে মিলিয়ে অনেক টাকা হবে। তো এরপর তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে এই জায়গা দিয়ে তারা ডাকাতি শুরু করবে। তো এরপর তারা একে অপরের দিকে তাকায় এবং কিস করে, এবং সঙ্গে সঙ্গে নিজেদের জায়গায় দাঁড়িয়ে সবার দিকে বন্দুক তাক করে বলে কেউ যেন নিজের জায়গা থেকে একদম না নড়ে, যে যেখানে আছো সেখানেই থাকবে। আর এরপর গল্প চলে যায় একটু পেছনে, এবং আজকে সকালে কি হয়েছিল সেটা আমরা দেখতে পাই। তো এইখানে আমরা দুজন হিটম্যানকে দেখি, একজনের নাম হচ্ছে জুলস, আরেকজনের নাম হচ্ছে ভিনসেন্ট ভেগা। এবং তারা দুজনেই একটা দুঃসাহসী গ্যাংস্টারের জন্য কাজ করে, যার নাম হচ্ছে মার্সেলাস ওয়ালেস। এবং তারা ভেলিসের জন্য একটা জিনিস নিতে বেরিয়েছে, আর ওরা খোঁজ পেয়েছে আরেকটা গ্যাং সম্পর্কে যাদের কাছে একটা স্পেশাল জিনিস রয়েছে, যা একটা ব্রিফ কেসে রাখা। তো দুজন কিছুক্ষণ কথা বলে আর তারপর সেই লোকটার অ্যাপার্টমেন্টে যায়, ভেতরে ঢুকে পড়ে। তবে যেখানে ওই ব্রিফ কেসটা ছিল তারা কিন্তু একা ছিল না, আর অনেক মানুষ ছিল। আর এখানে আমরা প্রথমবারের মতো জুলসের পাগলামি দেখতে পাই, মানে যেটা নিগ্রো আর কি, কোকড়ানো চুল। তো জুলস যেভাবে কথা বলে আমরা দেখতে পাই ওর কথায় যে কেউই কনফিউজড হয়ে যাবে, মানে ও একের পর একটা প্রশ্ন করতে থাকে মানুষকে, এবং যদি প্রশ্নের সঠিক উত্তর না আসে সরাসরি গুলি চালিয়ে দেয়, এবং কাউকেই বাঁচিয়ে রাখে না, এবং কাউকে মারার আগে একবার সে ভাবেও না। আর অন্যদিকে বড় চুলওয়ালা ভিনসেন্ট কিন্তু একটু শান্ত স্বভাবের, কিন্তু সেও খুব ডেঞ্জারাস, গুলি চালাতে দুইবার ভাববে না। তো দুজনের চরিত্র দুই রকম, একজন চুপচাপ একজন বেশি কথা বলে। তবে একটা জিনিস কমন, সেটা হচ্ছে তারা দুজনেই খুব ডেঞ্জারাস সাইকো, দুজনেই পাগলের মতো গুলি চালায়। এবং এখানে দেখা যায় ওরা সবাইকে মেরে ফেলেছে, এবং শেষমেশ ভিনসেন্ট মানে বড় চুলওয়ালা বিগ কেসটা পেয়ে যায়। আর এরপর সে যখন খোলে, ভেতরে একটা ঝকঝকে জিনিস দেখতে পায়, যেটা একদম আলোতে ঝলমল করছে। আর ওটা দেখে ভিনসেন্ট যেন চমকে যায়, আর তারপর ব্রিফকেস বন্ধ করে চলে যায়। তো এভাবে সময় কাটতে থাকে। আর এর কিছুক্ষণ পরে আমরা একটা ক্লাবের সিন দেখতে পাই, মানে আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাব, যেখানে আমরা ওয়ালেসকে দেখি, যার জন্য ওই যে আগের যে দুজন গ্যাংস্টার দেখলাম তারা কাজ করে। তো ওয়ালেসের কাছে আবার একটা বক্সার রয়েছে যার নাম হচ্ছে বাস, দেখে চিনতে পারছো, তার নাম হচ্ছে আমি ভুলে গিয়েছি, কিন্তু নামে হয়তো উইল বা স্মিথ টাইপের কিছু আছে। তো যাই হোক, বাস একজন ভয়ঙ্কর ফাইটার, এবং সবাই ওর উপর বাজি ধরে, আর এটা ওয়ালসেরও জানা রয়েছে। তবে আজকে সে বাসকে বলে আজকের ফাইটে কিন্তু তোর হারতে হবে। তো ওদের কথাবার্তা যখন চলছিল তখন আমরা দেখি জুলস আর ভিনসেন্ট অন্যরকম জামা কাপড় পরে ক্লাবে ঢুকেছে, এবং তাদের হাতে ব্রিফকেসটা রয়েছে, এবং তাদের জামা কাপড় দেখে মনে হচ্ছিল মাঝখানে কোনো একটা ঝামেলা তো অবশ্যই হয়েছে, তা না হলে তোরা জামা কাপড় চেঞ্জ করেনি। তো যাই হোক, কিছুক্ষণ কথা বলার পরে জুলস মানে কোকড়ানো চুলওয়ালাটা যায় হচ্ছে ওয়াশরুমের দিকে, আর ভিনসেন্ট এখন এখানে বসে রয়েছে। আর তখন ওই ফাইটার বাস করে কি ওয়ালেসের সাথে, মানে ওদের বসের সাথে কথা শেষ করে কাউন্টার এসে মদ খেতে থাকে। আর তখন ওর কথা হয় ভিনসেন্টের সঙ্গে। আর এখানে উল্লেখ করা সবাই কিন্তু একই গ্যাংস্টারের আন্ডারে কাজ করে, একজন ফাইটার হিসেবে আর একজন সন্ত্রাসী হিসেবে বা হিটম্যান হিসেবে। তো ওরা করে কি একে অপরকে গালি দিতে থাকে এবং জোরে জোরে একে অপরে অপমান করতে থাকে। কিন্তু ভিনসেন্ট মানে বড় চুলওয়ালাটা ওই ফাইটার বাসকে অনেক বেশি অপমান করে, আর তখন বাস অনেক বেশি রেগে যায়। বাট কিছু করার আগে সেখানে বস ওয়ালেস চলে আসে, আর ভিনসেন্ট তখন তার কাছে গিয়ে ব্রিফ কেসটা দেয়। তো ব্রিফ কেসটা দেখে ওয়ালেস খুব খুশি হয়, আর তাকে এত এক্সাইট হয়ে কথা বলতে দেখে বাজও অবাক হয়ে যায় যে এই ভিনসেন্ট কেন ওর কাছে এত স্পেশাল, মানে বসের কাছে এত স্পেশাল। আর তখনই ওয়ালেস মানে বস করে কি ভিনসেন্টকে বলে আমি বাইরে যাচ্ছি, আর আমার স্ত্রী ঘরে একলা রয়েছে, আর সে একা থাকা পছন্দ করে না, আর তাই তোকে এখন ওকে নিয়ে বাইরে যেতে হবে, এবং ওকে এন্টারটেইন করবি, ও যা চায় তাই দিবি, ও যেন বোর না হয়। মানে বুঝতেই পারছো, মানে সে এত বড় গ্যাংস্টার এত ব্যস্ত যে তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য এবং শারীরিক রঞ্জনের জন্য
জন্য সে লোক পাঠিয়ে দেয় যে অন্তত স্ত্রী তাকে ডিস্টার্ব না করুক, চিন্তা করো। তো ভিনসেন্ট তখন বলে আচ্ছা ঠিক আছে বস। তো একটু পরে ওকারিকে রেডি হয় এবং বসের বইয়ের কাছে যাওয়ার জন্য একটু কড়া নেশা করে। আর এটা বসই ওকে বলেছে যে যাওয়ার আগে কিন্তু নেশা করে যাস, নর্মাল অবস্থায় যাসনি। তো এর জন্য সে যায় হচ্ছে বন্ধু লেন্সের কাছে এবং তার কাছে পৃথিবীর সব ভয়ঙ্কর নেশাগুলো রয়েছে, ও মূলত নেশার গবেষণা করে। তো ও গিয়ে জিজ্ঞাসা করে তোর কাছে আজকে কি স্পেশাল রয়েছে। তো লেন্স তখন ওকে একটা ইনজেকশন দেয়, যেটা নেওয়ার সাথে সাথে ভিনসেন্ট একদম ফুরফুরা মেজাজের হয়ে যায়। মানে ও মূলত তো একটু মিউট টাইপের, কথা কম বলে। তো এটা নেওয়ার পরে ওর মুড চেঞ্জ হয়ে যায় এবং সে এখন পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত। তো সে এমন অবস্থাতেই করে কি বসের বউয়ের বাড়িতে যায় তাকে পিক করার জন্য। আর তখনই আমরা বসের বউ মিয়াকে দেখি এবং মিয়া আরো বড় নেশাখোর এবং সে আগে থেকেই অনেক হেরোইন মেরের নেশা করে রেখেছিল, অনেক হাই হয়ে রয়েছে। আর ভিনসেন্টের ব্যাপারটা বোঝা যায় এবং ভিনসেন্টকে দেখেই মিয়া জিজ্ঞাসা করে তোমাকে কি তোমার বস পাঠিয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নিয়ে আজকে কোথায় যাচ্ছ? তো ভিনসেন্ট বলে দারুণ একটা ক্লাব রয়েছে যেখানে খাবার এবং গান দুটো অনেক জোশ হয়। তখন মিয়া বলে হ্যাঁ ওই ক্লাবটা তো আমারও পছন্দ। তো এরপর তারা দুজন সেই জায়গায় পৌঁছে যায় এবং খেতে খেতে তারা একে অপরের সঙ্গে কথা বলে। তো ভিনসেন্ট যখন মিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো, তখন মিয়া বলে আমি পেশায় একজন অভিনেত্রী এবং সে তার পুরো অভিনয় কেরিয়ার সম্পর্কে বলে। তবে এখনো পর্যন্ত সে বড় কোনো কিছু করতে পারেনি, জাস্ট ওয়ালেসের টাকা নষ্ট করছে, মানে বসের টাকা নষ্ট করছে। তবে এখানে ভিনসেন্টকে যখন জিজ্ঞাসা করা হয় ওর ব্যাপারে, ও নিজের সম্পর্কে তেমন একটা কিছু বলে না। আর একটু পরে যখন গান বাজতে শুরু হয় তখন মিয়া ভিনসেন্টকে বলে এখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার নাচের কম্পিটিশন হয় এবং কাপলরা স্টেজে এসে নাচ করে, যাদের নাচ সবচেয়ে ভালো হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয়। আর আমি চাই তুমি আমার সঙ্গে নাচো, খুব মজা হবে। তো ভিনসেন্টও রাজি হয়ে যায় এবং মাতাল অবস্থায় তারা দুইজন মঞ্চে উঠে নাচতে শুরু করে এবং তাদের নাচ সত্যি অসাধারণ হয়, সবাই অনেক পছন্দ করে ওদের নাচ এবং শেষে পুরস্কারও জিতে নেয় এবং ধীরে ধীরে তাদের নেশার পরিমাণ, মাতলামের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। তো এরপর ভিনসেন্ট যায় হচ্ছে বাথরুমে এবং ভাবতে থাকে এখন সে কি করবে। মিয়াকে কি সে আরো হ্যাপি করবে, মানে শারীরিকভাবে যাওয়া উচিত নাকি দূরে থাকা উচিত, কারণ হাজার হলো বসের স্ত্রী। আর অন্যদিকে আমরা দেখতে পাই মিয়াকে, যে দেখতে পায় যে ভিনসেন্টের কোট নিচে পড়ে রয়েছে। তো এরপর সে যখন পকেট চেক করে একটা পাউডারের প্যাকেট পায়, ও মনে করে এটা হয়তো হেরোইন, তো খেয়ে ফেলি। আরও তো সবসময় নেশা করেই, কিন্তু ও জানে না এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা ড্রাগস যেটা ইনজেকশনের মাধ্যমে নিতে হয় এবং মুখ দেখা এটা খুবই বিপজ্জনক। তো মিয়া কোনো কিছু না ভেবেই হেরোইনের মতো করে কি নাক দিয়ে পাউডার টেনে নেয় এবং যখনই এই পাউডার শরীরের ভেতরে যায় এটা তার জাদু দেখাতে শুরু করে। মিয়া তো আগে থেকে হাই ছিল এবং এটা নেওয়ার পর অবস্থা এত খারাপ হয়ে যায় যে ও বেহুশ হয়ে যায়, নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে, মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু করে। তো ভিনসেন্ট যখন বাইরে সেটা দেখে ওর অবস্থা তো খারাপ হয়ে যায়, কারণ মিয়া হলো বসের স্ত্রী আর বস বলেছিল মিয়ার খেয়াল রাখতে, মানে প্রয়োজনে খেলাধুলা করিস, যা মনে হয় তাই করিস, তবু খুশি রাখতে হবে, কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয় বা মন খারাপ যাতে না হয়। তো যে বস বলে দিয়েছে মন খারাপ যাতে না হয়, সে যদি মারাই যায় তাহলে বস ওকে কি করবে, ওকে তো জীবিত ছাড়বে না। তো ও তো পাগল হয়ে যায় এবং মিয়াকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু হসপিটালে যাওয়ার সময় ভাবে ও তো ড্রাগস নিয়েছে, এটা যদি হসপিটালে যায় তাহলে তো পুলিশ কেস হবে এবং এখানে বসও জানতে পারবে এবং বস জানলে তো আমাকে ল্যাটাফেটা করে দেবে। তো এর জন্য সে মিয়াকে নিয়ে যায় হচ্ছে লেন্সের বাড়িতে, মানে যার কাছ থেকে ওই নেশাটা নিয়েছে। বাট লেন্স প্রথমে ওকে মানা করে, কিন্তু ভিনসেন্ট মানে না এবং বলে আমার কাছে আর কোনো উপায় নেই, এই মেয়েটাকে বাঁচানোর দায়িত্ব তোর, কারণ তোর দেওয়া নেশায়ও নিয়েছে। তো কিছুক্ষণ পরে লেন্সের বাড়িতে পৌঁছায় এবং মিয়ার অবস্থা দেখে তো সবার হালুয়া টাইট এবং মিয়াকে তারা মাটিতে শুয়ে দেয়। আর লেন্স তখন বলে ওর বুকে একটা ইনজেকশন দিতে হবে যেটা সরাসরি হার্টে পুশ করতে হবে, তারপরে ওর হার্টবিট শুরু হবে, সে বেঁচে যাবে। তো ওই ইনজেকশনটা ওষুধ ভরে লেন্স আসে মিয়ার কাছে। আর এদিকে সবার অবস্থা তো অনেক খারাপ, কেউ আর সাহস পাচ্ছে না কে ইনজেকশন দেবে, কেউ সাহস পায় না। তো লাস্টে তর্কাতর্কির এক পর্যায়ে যেটা হয় ভিনসেন্টকে দায়িত্ব দেওয়া হয় যে তুই ইনজেকশন দে, বাট ভিনসেন্ট সাহস পায় না, ও বরাবর বলে লেন্সকে। তো এইভাবে তর্কাতর্কি করতে করতে তো সময় যাচ্ছে, লাস্টে আর কোনো উপায় না পেয়ে ভিনসেন্ট এই কাজ করে এবং ইনজেকশন যখন মিয়ার বুকের মধ্যে যায় তখনই মিয়ার জ্ঞান ফিরে আসে। তো এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, বিশেষ করে ভিনসেন্ট। আর তারপর সে মিয়াকে নিয়ে যায় হচ্ছে বাড়ির দিকে। আর বাড়ি ফিরে আসার পরে একটা অকওয়ার্ড সাইলেন্স তৈরি হতে থাকে, মানে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না যে একটা অঘটন ঘটেছে। তো ভিনসেন্ট তখন মিয়াকে বলে যে আজকে যা কিছু ঘটেছে সেটা আমাদের দুজনের মধ্যেই যেন থাকে, যাই হয়ে যাক না কেন বস জনের ব্যাপারে না জানতে পারে। তো মিয়াও তখন কথা দেয় ঠিক আছে তোমার বস কিছু জানবে না। আর তারপর গল্পটা যায় হচ্ছে আরো ফ্ল্যাশব্যাকে, তখন আমরা বাচের ছোটবেলার ঘটনা দেখি, মানে ওই যে ওই ফাইটারের। আর সে তার ঘরে বসেছিল আর তখন তার বাড়িতে একজন আর্মির ক্যাপ্টেন আসে যে ছিল তার বাবার বন্ধু। তো বাচের কাছে এসে তিনি একটা ঘড়ি বের করেন এবং বলে এটা একটা স্বর্ণের ঘড়ি। আর এখানে সে পুরো গল্পটা শোনায় যে এটা ছিল হচ্ছে তোমার গ্রেট গ্র্যান্ডফাদারের, মানে দাদার ও বাবার। আর এরপর সেই ঘড়িটা গিয়েছিল তোমার দাদার কাছে, তোমার দাদার কাছ থেকে তোমার বাবার কাছে, এবং তোমার বাবার সাথে আমি ভিয়েতনামে যুদ্ধে ছিলাম আর মারা যাওয়ার সময় সেই ঘড়িটা আমাকে দিয়েছিল এবং তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিল যে করে হোক না কেন আমি যেন এই ঘড়িটা তোমার কাছে পৌঁছে দিই। তো অনেক কষ্ট এবং ঝামেলার মধ্যে দিয়ে আমি ঘড়িটা নিয়ে এসেছি, যদিও ভিয়েতনাম যুদ্ধে আমরা সবাই বন্দী হয়েছিলাম, আমাদের সবাইকে তল্লাশি করা হচ্ছিল আর তখন এই ঘড়িটা লুকানোর জন্য আমার কাছে কোনো জায়গা ছিল না। আর এই কারণে আমি এই ঘড়িটা আমার পাছার মধ্যে দিয়ে লুকিয়ে রেখেছিলাম। তবে শুধুমাত্র আমার একার পাছায় নাই, ঘড়িটা খুলে কয়েকজনের পাছায় লুকিয়ে রেখেছিলাম এবং ঘড়িটা যখনই চেক হতো কারো না কারো পাছায় ঘড়ির বিভিন্ন পার্টস ঢুকিয়ে দেওয়া হতো। তো
বুঝতে পারছো এই ঘড়িটা কত কষ্ট করে এনেছি। তো এই ঘড়িটা এখন থেকে তোমারই দেখাশোনা করতে হবে। তো এরপর বাজ এই ঘড়িটার দায়িত্ব নেয়। আর এরপর গল্পটা চলে আসে বর্তমান সময়ে। আমরা বাসকে দেখি যে মাত্রই তার ফ্লাইট শেষ করেছে, আর তখন ওয়ালেসের কাছে এসে লোকজন বলে, মানে বসের কাছে, যে বাস তো ফাইটটা জিতে ফেলেছে এবং সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ফাইট লড়েছে এবং প্রতিপক্ষকেও যেভাবে মেরেছে এরকম ভয়ঙ্কর ভাবে এর আগেও কাউকেই মারেনি এবং ফাইটারও লাস্টে মারা গিয়েছে। যদিও কথা ছিল যে আজকে বাস হারবে, কারণ ওয়ালেস এখানে একটা ট্রিক্স খাটিয়েছে। বাস যেহেতু প্রতিদিন ম্যাচ জেতে এবং ও যেহেতু হট ফেভারিট, সবাই তো ওর পক্ষে টাকা ঢালবে, তো ওয়ালেস ওর বিপক্ষে টাকা ঢেলেছিল। আর তাছাড়া এই ম্যাচে হারার জন্য ওয়ালেসের কাছ থেকে বাজ অনেক টাকাও নিয়েছিল। তো কি করেছে, বাজ মাতব্বরি করে ম্যাচ জিতেছে, জেতা টাকাও নিয়েছে, বাজের টাকাও নিয়েছে, আবার ওয়ালেসের কাছ থেকেও টাকা নিয়েছে। আবার এদিকে ওয়ালেসের অনেক টাকা লস হয়েছে। তো ওয়ালেস সিদ্ধান্ত নিয়েছে সে বাসকে আর বাঁচাবে না, টাকাও নিবে, ওকে মেরেও ফেলবে। আর অন্যদিকে আমরা দেখি বাস তো অনেক টাকার মালিক হয়েছে, সে ব্যাংকে টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে পালাচ্ছে এবং সে একটা ট্যাক্সিতে বসে রয়েছে। আর ট্যাক্সির ড্রাইভার একটা মেয়ে যার নাম হচ্ছে ইসমারেন্ডা। তো ইসমারেন্ডা বাসকে বলে, আমি তো তোমাকে চিনি, তুমি তো সেই ফাইটার যে তোমার প্রতিপক্ষকে একটু আগে মেরে এসেছো, তাই না? আর আন্ডারগ্রাউন্ড এগুলো হয়েই থাকে। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। তো পুরো রাস্তা ধরে তারা গল্প করতে থাকে এবং শেষ পর্যন্ত ইসমারেন্ডা ওকে নামিয়ে দেয় একটা মোটেলের সামনে। আর তারপর ও করে কি, ওকে ওই ট্যাক্সি ভাড়া দিয়ে ঘরের ভেতরে আসে এবং ঘরের ভেতরে ওর সুন্দর একটা গার্লফ্রেন্ড অপেক্ষা করছিল যার নাম হচ্ছে ফ্যাবিয়ান। এবং কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি বাস এই প্ল্যানিংটা আগে থেকেই করেছিল যাতে সে তার বস ওয়ালেসকে ঠকাতে পারে, মানে একচোটে অনেক টাকা নিয়ে এখান থেকে পালাবে। আর এই জন্য সে আগে ভাগেই তার ওয়াইফকে বলেছিল বা গার্লফ্রেন্ডকে বলেছিল আমাদের অ্যাপার্টমেন্ট খালি করে হোটেলে চলে আসতে, কারণ ফাইট জেতার পরে সে সরাসরি হোটেলে আসবে এবং তারপরের দিন ভোরে একবারে বাস করবে কি ইংল্যান্ডে পালিয়ে আসবে। তো গার্লফ্রেন্ড করেছে কি, তার মনে করো প্যান্টি জাঙ্গিয়া সব নিয়ে এসেছে, কিন্তু ওর যে গুরুত্বপূর্ণ জিনিস মানে ওই গোল্ড ওয়াচ যেটার কাহিনী আমরা একটু আগে শুনেছি সেটাই আনেনি। তো বাস তো তখন রেগে যায়, কারণ এই ঘড়িটা খুব গুরুত্বপূর্ণ ওদের বংশের জন্য, আর সেটা শুধুমাত্র বাসই জানে। এবং বাস এতটাই রেগে যায় যে সে রেগে টিভি ভাঙে এবং ভাঙচুর করার পরে সে শান্ত হয়। আর ফ্যাবিয়ানকে বলে, মানে ওর গার্লফ্রেন্ডকে বলে, আমি আমার পুরোনো অ্যাপার্টমেন্টে যাচ্ছি ঘড়িটা আনতে। তো এরপর সে তার গার্লফ্রেন্ডের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। তবে সে তার অ্যাপার্টমেন্টের সামনের দরজা দিয়ে যায় না, কারণ সে জানে সামনের দিয়ে যাওয়া রিস্কি হতে পারে। ওয়ালেস অবশ্যই, মানে বস অবশ্যই কাউকে না কাউকে পাঠিয়েছে। তো এই জন্য সে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢোকে। আর কিছুক্ষণ পরে সে ঘড়িটা পেয়ে যায় এবং বেরোনোর জন্য রেডি হয়। আর ঠিক তখনই বেরোনোর সময় হঠাৎ একটা মেশিন গান তার চোখে পড়ে। আর সে এটা দেখে বুঝতে পারে যে সে এই ঘরে একা নয়, বস তাকে মারতে কাউকে পাঠিয়েছে। তো করে কি মেশিন গানটা তুলে নেয়। আর তখনই বাথরুম থেকে ফ্ল্যাশ করার আওয়াজ আসে। আর এই জন্য বাথরুমের দরজার কাছে যায়। আর তখনই আমরা দেখি ভিনসেন্ট ওয়াশরুম থেকে বের হচ্ছে। আর ভিনসেন্ট বাইরে আসতেই বাস ওকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। আর তারপর মেশিন গান থেকে নিজের ফিঙ্গারপ্রিন্টটা মুছে ফেলে এবং সেখান থেকে চলে যায় এবং সবকিছুই করে খুবই ক্লিন ভাবে, যাতে ওর উপর কারো সন্দেহ না হয়, কেউ জানতেও যাতে না পারে যে কে এখানে এসেছিল। আর যখন জানতে পারবে যে ও করেছে, কারণ খুনটা তোর অ্যাপার্টমেন্টে হয়েছে, তখন আর লাভ কি, ততক্ষণেও তো ইংল্যান্ডে বা ইউরোপের কোথাও রয়েছে। তো এরপর সে করে কি নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর রাস্তার মাঝখানেও একটা জায়গায় গাড়ি থামে। আর তখনই সামনে দেখতে পাওয়ার বস ওয়ালেস দাঁড়িয়ে রয়েছে। তো দুজনে একে অপরকে দেখতে পায়। তো বাস তো জানে বস ওয়ালেস ওকে জীবিত ছাড়বে না। তো করে কি গতি বাড়িয়ে দেয় এবং ওয়ালেসকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। তো এখানে ওয়ালেস বাজেভাবে আহত হয় ঠিকই, কিন্তু সে এখনো বেঁচে রয়েছে। আর অন্যদিকে বাজের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু সে এখনো আহত। আর আহত অবস্থায় সে করে কি গাড়ি থেকে নেমে দৌড় শুরু করে এবং ওয়ালেসে তার পেছনে লেগে যায়। আর কিছুক্ষণ দৌড়ানোর পরে বাস করে কি একটা দোকানে ঢুকে পড়ে যেখানে সেকেন্ড হ্যান্ড জিনিস বেচা কেনা হয়। আর এই দোকানের মালিকের নাম হচ্ছে মেনার্ড। তো বাজ ওকে বোঝানোর চেষ্টা করে কি হয়েছে, বাট তখনই ওয়ালেসে করে কি বন্দুক নিয়ে দোকানে ঢোকে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়, কিন্তু তারা একে অপরকে আঘাত করার আগেই মেনার্ড করে কি বন্দুক বের করে তাদের দুজনকেই বন্দী করে এবং বেঁধে নিচে নিয়ে যায়, মানে বেসমেন্টে। আর এরপর তার ভাইকে সে কল করে যার নাম হচ্ছে জিট। আর আমরা দেখতে পাই ওদের দুজনকে বন্দী করে বেসমেন্টে রাখা হয়েছে। আর তার পেছনে আমরা আরেকজন লোককে দেখতে পাই যাকে বেঁধে রাখা হয়েছিল। তো এইখানে আমরা জানতে পারি এই দুই ভাই পুরোপুরি সাইকো, নর্মাল সাইকো না। তারা করে কি
মানুষদেরকে ধরার পরে তাদেরকে রেপ করে, সেটা ছেলে হোক মেয়ে হোক সেটা কোনো বড় কাজ নয়, অদ্ভুত সব কাজকর্ম করবে এবং তারপর তাদেরকে কেটে কেটে আস্তে আস্তে মেরে ফেলবে। তো যাই হোক, এ পর্যন্ত ওয়ালেস আর বাসকে তো একই রুমে রাখা হয়েছিল, কিন্তু এরপর জেড করে কি, ওয়ালেসকে যখন চিনতে পারে যেটা এত বড় একটা মাফিয়া, ওর উপর ওর একটা লোভ আসে এবং ওকে একটা রুমে নিয়ে যায়, কিন্তু বাস এদিকেই থাকে। আর ওই রুমে আমরা দেখতে পাই যে ওরা দুজন কি করছে, মানে ওরা দুজন পালা বদল করে এত বড় একটা গ্যাংস্টার মাফিয়াকে রেপ করছিল এবং এটা খুব ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল। আর আমেরিকা ইংল্যান্ডে এইসব বিকৃত ব্যাপারটার কারণ হচ্ছে ওদের যেমন ভালো মানুষ অনেক ভালো, অনেক মেধাবী, কিন্তু নেশা জিনিসটাও প্রচুর। ওরা নেশা করলে তো নর্মাল, ওদের দেশে কিন্তু মদ লিগেল, মদ পৃথিবীর সব জায়গায় লিগেল, বাংলাদেশেও মদ লিগেল। তোমার লাইসেন্স থাকলে 31 বছর পার হলে তুমি ড্রিঙ্কস করবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই হালাদার মদ লিগেল থাকা সত্ত্বেও ওদের ওই নেশায় হয় না, ওরা আরো ডেঞ্জারাস হাই নেশা করে, যেমন কোকেন বা আরো নাম না জানা অনেক কিছু ডেঞ্জারাস 3-4 দিন ধরে ওদের নেশা থাকে এবং রেগুলার যখন ওরা নেশা করে ওরা মানসিকভাবে মনে করো সাইকো হয়ে যায়। একটা সিনেমা দেখলো ধরো টেক্সাস চেইনসো বা ওই যে কাটাকাটির সিনেমা, ওরা ওরকমই করতে পারবে, মানে ওদের টোটাল মনে করো চিন্তা ভাবনা মানুষের পর্যায়ে থাকে না। তো যাই হোক, এরপর আমরা বাসকে দেখি ও কোনো রকমের হাত খুলে ফেলেছে, আর সামনে যে লোকটা ছিল বাস করে ওকে মেরে দেয় হুদাই, আর তারপর ওপরে উঠে আসে। আর ওঠার পরে সে ওয়ালেসের কণ্ঠ শুনতে পায়, মানে ও চিৎকার করছে, মানে ওকে কষ্ট দেওয়া হচ্ছে। তো বুঝতে পারছে না ও কি করবে, ওয়ালেসকে বাঁচাবে নাকি বাঁচাবে না, কারণ ও যদি ওয়ালেসকে বাঁচায় তাহলে ওয়ালেস ওকে মেরে ফেলবে। কিন্তু যে পরিস্থিতিতে পড়ে রয়েছে এটা খুবই ভয়াবহ। আবার ওয়ালেসের সাথে অনেকদিন কাজও করেছে ওই বসের সাথে। তো শেষমেশ ও করে কি বসকে ছেড়ে দিতে পারে না এবং ও দেখে যে সামনে একটা সামুরাই তরোয়াল পড়ে রয়েছে, ও করে কি তরোয়ালের নিচে নামতে শুরু করে এবং ঘর ঢুকতে সেই ভয়াবহ দৃশ্য দেখে এবং ধীরে ধীরে সে গিয়ে প্রথমেই ওই মেনিয়ার্ড, মানে যেটা প্রথমে ধরেছে, ওকে মেরে ফেলে। আর তারপর ওর বড় ভাই জেডের উপর আক্রমণ করে। তো মেনিয়ার্ড মারা গেলেও জেড কিন্তু এখনো বেঁচে রয়েছে। আর এরপর ওয়ালেস যখন মুক্ত হয় ও সোজা জেডের অন্ডকোষে গুলি করে, তবে ওকে একবারে মেরে ফেলে না। তো বাস তখন ওয়ালেসকে মানে বসকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? ওয়ালেস বলে যে ঘটনা ঘটলো আমি ঠিক থাকা থেকে অনেক বহু দূরে রয়েছি, মানে বুঝতেই পারছো সে একটা বস মাফিয়া, তার সাথে এটা এরকম ঘটনা ঘটা। তো ফাইটার বাস তখন জিজ্ঞাসা করে এখন আমরা দুজন কি করব, তুমি কি আমাকে মেরে ফেলবে বা আমি কি তোমার সাথে ফাইট করব? ওয়ালেস বলে না, তুমি যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে চলে যাও, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিচ্ছি, কিন্তু দয়া করে তুমি যা দেখলে এটা কখনোই কাউকে বলবে না, আর আমি কথা দিচ্ছি আমি তোমার পেছনে আসবো না, তুমি চলে যাও। আর এখানে আমি যা শুরু করব এগুলো শুনলে বা দেখলে মানুষের আত্মা কেঁপে উঠবে, কারণ আমি আমার লোকদের নিয়ে আসছি, ওকে মরতেও দিব না, ওকে আমি বাঁচতেও দিব না, মানে ওই জেডের কথা বলছে আর কি। তো বাস করে কি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। আর এখান থেকে বের হওয়ার পরে সে করে কি জেডের মোটরসাইকেল, মানে ওই যে শয়তানটার মোটরসাইকেল নিয়ে যায় হচ্ছে তার গার্লফ্রেন্ডের কাছে। তো গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করে আমার গাড়ি কই? তো বাস তখন বলে তুমি বুঝতে পারবে না, এত কথা বলতে পারবো না, পরে গিয়ে বলবো, আগে বাইকে বসো, আমাদের এখান থেকে পালাতে হবে। তো তারা দুজনে এখান থেকে চলে যায়, ওদের কাহিনী শেষ। আর এরপর কাহিনী আবারও অনেক ফ্ল্যাশব্যাকে যায় যখন জুলস আর ভিনসেন্ট বেঁচে রয়েছে। তো যাই হোক, ওরা তো ব্রিফকেস উদ্ধার করেছে, তবে তারপরেও খুব রেগে রয়েছে, কারণ ওই লোকটা মানে ওয়ালিসের মানে ওদের বসের যে প্রতিদ্বন্দ্বী, সেই সাহস করলো কিভাবে ব্রিফকেস চুরি করতে। তো জুলস করে ওই লোকটাকে মেরে ফেলে, কিন্তু ওরা জানতো না যে ওদের শত্রু গ্যাংয়ের আরো একজন লোক বাথরুমের মধ্যে লুকিয়ে রয়েছে। আর সে কয়েক মুহূর্ত পর বাইরে এসে অন্ধের মতো ওদের উপর গুলি চালাতে শুরু করে এবং গুলির পুরো ম্যাগাজিন শেষ হয়ে যায়। ম্যাগাজিন মানে হচ্ছে ধরো গুলির রাখার যে পট, সেটার মধ্যে ধরো 6টা থেকে 12টা গুলি রাখা যায়। তো একবারে গুলি করলে তুমি 12টা গুলি করলে তারপর ম্যাগাজিন খালি হয়ে যায়। আর রাউন্ড মানে হচ্ছে প্রতিটা গুলি করা একটা রাউন্ড বলে, মানে একটা গুলি মানে 1 রাউন্ড। তো 12টা গুলি করা মানে 12 রাউন্ড। তো 12 রাউন্ড যে এখানে গুলি চললো, ওরা দেখতে পায় যে দুজনে এখনো বেঁচে রয়েছে, একটা গুলি ওদের গায়ে লাগেনি। তো ওরা দুজন তো খুব অবাক এবং দুজনের পর বন্দুক তুলে লোকটাকে মেরে ফেলে। আর এরপর ওরা জানতে পারে যে এখানে পারভিন নামের আরেকজন লোক রয়েছে, ওর কাজ করতো তো এই গ্যাংয়ে, কিন্তু ও মূলত ওদের বস ওয়ালেসের জন্য কাজ করে এবং এই গ্যাং থেকে তথ্য ওয়ালেসকে দিত এবং ওই মূলত এই গোপন আস্তানার কথা জানিয়েছিল এবং এই ব্রিফকেসের কথা জানিয়েছিল। তো ওকে তো মারা যাবে না, ওকে নিয়ে যেতে হবে। কিন্তু এখন আমাদের কোকড়ানো চুল জুলসের মন অন্য এক জায়গায় ঘুরছে। তো ও করে কি সবগুলো গুলির দিকে তাকায় এবং ভিনসেন্টকে বলে দেখ, কিছুদিন আগে আমি একটা বই পড়েছিলাম যেখানে লেখা ছিল যদি তোর প্রাণ মরতে মরতে বেঁচে যায় তার মানে হচ্ছে এই কাজটা তোর এখনই ছেড়ে দেওয়া উচিত, বিশেষ করে কাজটা যদি নোংরা হয়। ধরো তুমি গাড়ি ড্রাইভ করো, তো একেবারে মনে করে যে মরার ঘর থেকে যদি ফেরত আসো তাহলে আর গাড়িতে যাওয়া তোমার ঠিক হবে না, এরকম একটা ব্যাপার। তো এখানে জুলস বলে ঈশ্বর তার মানে আমাদের আরেকটা সুযোগ দিয়েছে, আর আজকের সুযোগটাই মনে হয় জীবনের দ্বিতীয় সুযোগ। তো এই ব্রিফকেসটা দিয়ে আমি তো আমার ক্রাইমের দুনিয়া ছেড়ে দেবো, আমি আর কখনো এই দুনিয়ায় কাজ করবো না। কিন্তু ভিনসেন্ট এই কথা বিশ্বাস করে না এবং সে জুলসকে বলে তুই পাগল হয়ে গিয়েছিস। তো যাই হোক, এরপর তারা ওই যে মরভিনকে নিয়ে বাইরে গিয়ে গাড়ির মধ্যে বসে পড়ে এবং ব্রিফকেস নিয়ে যেতে থাকে বস ওয়ালেসের কাছে। কিন্তু জুলসের মাথায় এখনো একই কথা ঘুরছে যে কিভাবে তারা বেঁচে গেল এবং সে বন্ধু ভিনসেন্টকে বলতে শুরু করে দেখ, এটা আমাদের দ্বিতীয় সুযোগ, আমাদের এটা নিয়ে ভাবতে হবে। কিন্তু ভিনসেন্ট এই কথায় বিশ্বাস করে না, সে রেগে যায় এবং সে পেছনে মারভিনের সঙ্গে এই কথা বলতে শুরু করে, এই মারভিন দেখতে পাচ্ছিস জুলস কি বলছে, এটা কি হয়, এটা কোনো কথা? কাকতালীয় ভাবে গুলি লাগেনি, তার মানে এই যে আমাদের এই কাজ ছেড়ে হবে সৃষ্টিকর্তার সিগন্যাল। তো ভিনসেন্ট যখন কথা বলছিল ওর হাতে বন্দুক ছিল এবং সেটাই সেফটি পিন ছিল না। সেফটি পিন মানে হচ্ছে ওটা লাগানো থাকলে তুমি গুলি করলেও ট্রিগার হবে না, গুলি বেরোবে না। তো এর ফলে যেটা হয়, কথা বলার সময় এটা হাতে ঝাঁকি লাগে এবং গুলি বেরিয়ে যায় এবং মারভিনের মাথায় খুলিতে লেগে পুরো খুলি উড়ে যায়, রক্তের দাগ পুরো
পুরো গাড়িতে পড়ে এবং মার্ভিনের ব্রেনের টুকরা ছড়িয়ে পড়ে। তো ওরা তখন বুঝতে পারছে না এখন কি করবে, এভাবে যদি এগোয় পুলিশে ধরে ফেলতে পারে। তো তখন জুলস মানে কোকড়ানো চুলালাটা বলে, কাছে আমার একটা বন্ধু থাকে, ওর নাম হচ্ছে জিমি, আমরা ওর বাড়িতে যেতে পারি। তো তারা গিয়ে ওই গাড়িটা ওখানে লুকিয়ে ফেলে। বাট জিমি বলে তোমাদের কাছে মাত্র 1 ঘন্টার সময় রয়েছে, 1 ঘন্টার মধ্যে তোমাদের গাড়ি পরিষ্কার করে এখান থেকে চলে যেতে হবে, কারণ আমার বউ কাজ করে হসপিটালে, সে রাতের শিফটে কাজ করছে, 1 ঘন্টার মধ্যে তার শিফট শেষ হবে এবং সে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে। এবং সে যদি এই গাড়ি দেখে তাহলে কিন্তু সরাসরি পুলিশে কল করবে। আর এই দিকে তো সমস্যা তাদের বেড়েই চলেছে। তো সরাসরি ওরা কল করে ওয়ালেসকে সব কথা বলে। আর ওয়ালেস বলে তোমরা চিন্তা করো না, আমি একজন পেশাদার ক্লিনারকে পাঠাচ্ছি, মানে বস পেশাদার ক্লিনারকে পাঠাবে। এবং সে করে কি উইনস্টন উলফ নামের একটা লোককে পাঠায় যে এই কাজটা খুব ভালো মতো জানে। তো উলফ এসে তার কাজ শুরু করে। তো সবাই ভেবেছিল যে উলফ অনেক বড় কাজ করবে, অনেক ভালো এক্সপার্ট, কিন্তু এই শালা মূলত ধান্দাবাজ চাপাবাজ। সে মনে করো যে খালি কথা বলে আর অন্যদের দিয়ে সব কাজ করায়। মানে প্রথমে সে সবাইকে গোসল করায়, আর তারপর জিমিকে বলে তোমার 2টো গেঞ্জি দাও, আর তারপর বলে যে লাশের গাড়িটা আমার হাতে ছেড়ে দাও, বাকিটা আমি দেখছি। আর তারপর সে ওই লাশের গাড়ি নিয়ে যায় হচ্ছে একজন মহিলার কাছে যার নাম হচ্ছে মনস্টার জো। তার দায়িত্ব হচ্ছে লাশটা গায়েব করবে প্লাস গাড়িটাকেও ম্যানেজ করবে। তো যাই হোক, বাইরে বেরোনোর পরে জুলস আর ভিনসেন্ট যায় হচ্ছে এক জায়গায় খাওয়ার জন্য। আর এটাই সেই রেস্টুরেন্ট যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যেখানে পামকিন এবং বানি বসেছিল আর অন্য পাশে বসেছিল জুলস আর ভিনসেন্ট। তো জুলস আর বড় ওই একই কথা বলছে যে আমি সিরিয়াস এই ক্রাইমের জগৎ কিন্তু ছেড়ে দেবো, কারণ আমি এখান থেকে ঈশ্বরের বার্তা পেয়েছি, আমি ব্রিফকেসটা দিয়ে আমি ছেড়ে দেবো। তো ভিনসেন্ট বলে তুমি কি সত্যি সব ছেড়ে দিতে চাও? জুলস বলে হ্যাঁ। তো ভিনসেন্ট জিজ্ঞাসা করে তাহলে তুমি এরপর কি করবে? জুলস বলে আমি মানুষদের সাহায্য করব, আর আমাকে ঠিক ওই কাজটাই করতে হবে, কারণ সৃষ্টিকর্তা আমার জান ভিক্ষা দিয়েছে। তো ওদের যখন কথাবার্তা চলছিল তখনই পামকিন আর বানি সবার দিকে বন্দুক তাক করে এবং জুলস আর ভিনসেন্টের দিকে আসতে থাকে। তো এখানে জুলস করে নিজের পার্স বের করে দেয় এবং নিজের টাকা দিয়ে ওকে বলে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না, টাকা নিয়ে যাও। কিন্তু তখন এই সুযোগে পামকিন মনে করে বোধাই পাইছি, তাই করে কি লাইন ক্রস করে ব্রিফকেসটা নিতে চায়, কিন্তু এটা তো বসের ব্রিফকেস। তো জুলস তখন বোঝায় যে দেখো ঝামেলা করো না, এটা নিয়ে চলে যাও। বাট পামকিনের হাতে বন্দুক ও তাক করে, ও করে পার্ট নেয়, কিন্তু ওদের তো আইডিয়া নেই যে ওরা কারা কি কাম করে এসেছে, পুরো একটা গ্যাংস্টার ধ্বংস করে এসেছে। তো যখন কোনোভাবেই মানে না তখন করে কি জুলস পামকিনের দিকে আর ভিনসেন্ট ওই মেয়েটার দিকে গান তাক করে এবং তারপর জুলস বলতে শুরু করে ভাই তুমি হয়তো জানো না আমি কে, আমার নাম অমুক, মাত্র এতজন মানুষকে মেরে এসেছি, এই ড্রেসটাও চেঞ্জ করে এসেছি। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার ভাগ্য খুবই ভালো, এটা যদি অন্য কোনো দিন হতো হয়তো তোমার আর তোমার প্রেমিকার লাশ নিচে পড়ে থাকতো, কিন্তু আমি ঈশ্বরের বার্তা পেয়েছি আর এই জন্য আমি মানুষ মারা ছেড়ে দিয়েছি, আর এই কারণে তোমাকে আমি জানে বাঁচতে দিচ্ছি। তো এখান থেকে চলে যাওয়ার আমার ওয়ালেটটা নিয়ে যাও। তো পাম কিন্তু ভয় পেয়ে যায়, ভাবে এই ওয়ালেট যদি নেই আমাকে তো মেরে ফেলবে জুলস। তো ওয়ালেটটা নেয় না, বাট জুলস ওকে আবার ডাকে এবং বলে দেখো আজকে তোমার দিন, তুমি এটা নিয়ে যাও, এই ওয়ালেটটা নিয়ে যাও, তোমার দিনটা আরো সুন্দর করো, সঙ্গে সঙ্গে বাকিদের টাকাও সবার নিয়ে নাও, তোমরা যে প্ল্যান করেছিল ওটা করো, সমস্যা নেই, আজকের দিনটাই তোমার। তো এরপর পামকিন আর হানি এটাই করে সবার সব টাকা নিয়ে বেরিয়ে যায়, কিন্তু ওরা কাঁপতে কাঁপতে বেরোচ্ছিল যে এখনই হয়তো মারা পড়বো, মানে আজকে ওদের সাথে যেটা হয়েছে ওরা জীবনে আর চুরি করার শ্বাস করবে না, কোথায় যাবে কোন জায়গা থেকে কোনটা বেরিয়ে যাবে, কারণ আজকে তোদের লাশ পড়ে থাকতো। আর এরপর জুলস আর ভিনসেন্ট বেরিয়ে পড়ে সোজা যায় হচ্ছে ওয়ালসের ক্লাবে। আর তারপরের গল্প তো আমরা এই মাত্র এই সিনেমায় দেখলাম। তো এখানে তোমরা হয়তো একটু কনফিউজড হয়ে গিয়েছো। আর এই মুভিটার আসলে সঠিক ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি দেখানো হয়, এখানে আমরা 3টা কানেক্টেড স্টোরি দেখেছি। তো আমি তোমাদেরকে সঠিক ক্রোনোলজিক্যাল অর্ডারটা এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোমার মুভির ফ্লো বুঝতে সুবিধা হয়। তো এখানে 6টা থেকে 7টা সিকোয়েন্স রয়েছে। তো প্রথম কাহিনী শুরু হচ্ছে ধরো বাসের ছোটবেলায় ফ্ল্যাশব্যাক থেকে, যেখানে ওর বাবার বন্ধু ক্যাপ্টেন ওর সঙ্গে দেখা করতে আসে, ঘড়িটা দেয়। সেকেন্ড হচ্ছে জুলস আর ভিনসেন্টের গাড়ির দৃশ্যটা, যেখানে তারা ওই ব্রিফকেস আনতে যায়। আর এরপর তারা যায় জিমির বাসায় হচ্ছে গাড়ি পরিষ্কার করতে। আর তারপর তারা যায় রেস্টুরেন্টে খাবার খেতে, যেখানে পামকিন আর হানিবনের সঙ্গে তাদের দেখা হয়। তারপর যায় হচ্ছে জুলস আর ভিনসেন্ট ওই ওয়ালসের ক্লাবে, আর ওখানে তাদের সাথে বাসের দেখা হয় আবার এবং তর্কাতর্কি হয়। আর তারপর ওয়ালেস করে কি ক্লাব থেকে ভিনসেন্টকে পাঠায় তার বইয়ের কাছে, আর ওখানে ঘটনা তো আমরা দেখেছি। তবে এখানে একটা বিষয় আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ওই ক্লাবে গেল না, ওয়ালেসের কাছে গিয়ে ব্রিফকেসটা দিল, তারপর কিন্তু জুলস কিন্তু চাকরি ছেড়ে চলে গিয়েছে, সে একবারে চলে গিয়েছে। আর তারপর কি হয়, বাস করে কি মানে ফাইটার করে কি বস ওয়ালেসকে ধোকা দিয়ে পালায়। তো তখন বাসকে মারার জন্য বস ওয়ালেস কি করে, ওই যে ভিনসেন্টকে পাঠায় ওকে মারার জন্য ওর বাড়িতে। আর ভিনসেন্ট একা কেন ছিল, কারণ ওই যে জুলস চাকরি ছেড়ে দিয়েছে, কারণ সৃষ্টিকর্তা ওকে একটা সুযোগ দিয়েছে, কিন্তু ভিনসেন্ট ওটা বিশ্বাস করেনি যে সৃষ্টিকর্তা এটা আমি বিশ্বাস করি না যে আমাকে সুযোগ দিয়েছে। তো এখানে জুলস কি বলেছিল, এই ধরনের ধান্দায় যদি একবার বাঁচো তার মানে সৃষ্টিকর্তা সিগন্যাল দিয়েছে তুমি এই কাজ ছেড়ে দাও, দ্বিতীয়বার বাঁচবে না। তো ভিনসেন্ট যেহেতু বিশ্বাস করেনি, কি হয়েছে, বাজের হাতে মারা পড়েছে। আর তারপর বাস করে কি ভিনসেন্টকে মেরে সেখান থেকে পালাতে যায়। আর তখন ওই সাইকো 2 গে বাদারের হাতে ধরা পড়ে এবং সেখানে কি হয় দেখেছই, বাস করে কি ওর বসকে বাঁচায়, বস ওকে ক্ষমা করে দেয়। আর তারপর বাস করে কি ফাইনালি ফ্রি হয়, তার গার্লফ্রেন্ডকে নিয়ে দেশ ছেড়ে পালায়। তো এইটাই হচ্ছে সিনেমার কাহিনী, মানে সঠিক অর্ডার। তো যাই হোক, আমি আশা করছি
করছি সিনেমা যত কঠিনভাবেই থাক তোমরা বুঝতে পেরেছো, এবং সিনেমাটা সত্যি একটা ভিন্ন ধরনের সাইকোলজিক্যাল কি বলবো অন্য ধরনের একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স দিয়েছে। তো বিদায় নিচ্ছি আমি, ভালো থেকো সুস্থ থেকো। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি যেটা নাম হচ্ছে স্যাভেজ অন। আর এই ওয়েবসাইটে তুমি কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাচ্ছ, অনেকটা দারাজের মতো। তুমি এখানে হিউজ কালেকশন পাবে এনিমে টি শার্টের, এছাড়াও জার্সি রয়েছে স্নিকার্স বা জুতার হিউজ কালেকশন, তাছাড়া ডেইলি ব্যবহারের জন্য স্টাইলিশ অনেক ট্রাউজার রয়েছে অনেক স্টাইলিশ ডিজাইনের ঘড়ি যেটা খুবই সুলভ মূল্যে, মানে দাম দেখলে তোমার বিশ্বাস হবে না যে এই ঘড়ি এত কম দামে পাওয়া যাচ্ছে। এছাড়াও ট্রেন্ডিং সানগ্লাস রয়েছে খুবই রিজনেবল প্রাইসে, রয়েছে ব্রেসলেট, এছাড়াও আমাদের রয়েছে কিন্তু গ্যাজেট আইটেম, যেখানে গ্যাজেটের হিউজ কালেকশন রয়েছে। যারা গেমিং করো তাদের জন্য গ্যাজেট রয়েছে, এছাড়াও আমাদের টার্বো ফ্যানও আসছে, এবং প্রতিদিন এই ওয়েবসাইটে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে। তো তোমাদের রিকোয়েস্ট থাকবে একবার হলে এই ওয়েবসাইটটা ঘুরে আসো। আর যারা আমাদের সাথে বিজনেস করতে চাও, যাদের প্রোডাক্ট রয়েছে, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ। আর এর ফলে তুমিও তোমার প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড করতে পারবে এবং আমাদের মাধ্যমে সেল করতে পারবে। তো অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছি এই ওয়েবসাইটটা একবার হলেও ঘুরে আসো। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে অনলি জাপানি চ্যানেল রয়েছে সেখানে আমরা 18+ যে কমেডি সিনেমাগুলো রয়েছে, ফর এক্সাম্পল আমেরিকান পাই লিখে সার্চ দিয়ে ভাই গুগল কারলে না, হ্যাঁ আমেরিকান পাই বা এই টাইপের যত ধরনের পুংটা মার্কা সিনেমা রয়েছে, হয়তো বাজে সিন দেখাবো না কিন্তু পুংটা সিনেমা আমরা দেখবো। আর বিশেষ করে বেশি নিশ্চিত থাকো আমার ভয়ে যে পুংটামি কথাবার্তা ভালোই লাগবে। হ্যাঁ তোমরা ইয়েস বলে এবং কোন কোন পুংটা সিনেমাগুলো তোমরা দেখতে চাও, ফর এক্সাম্পল ভিয়েতনামিজ, ফিলিপিনো, আমেরিকান, হোয়াট এভার ইট ইস, যত ইন্ডিয়ান যত পুংটামি মার্কা সিনেমা 18+ সিনেমা রয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা ওটা অনলি জাপানিজ এক্সপ্লেন করবো, মানে ওটা আমি আমার নিজস্ব খরচে করবো, লাভের জন্য করবো না, জাস্ট আমারও জানা হবে সিনেমা সম্পর্কে, তোমরাও মজা পাবে, তোমাদের সাথে আড্ডাবাজির জন্য। আর আরেকটা বিষয় স্যাভেজ 420, মানে এই চ্যানেলটা আমরা কিন্তু পুরো দমে গেমিং এ আবার নিয়ে যাচ্ছি। তবে আমরা গেমিং এর জায়গায় ফ্রি ফায়ারে ছিলাম ওইভাবে থাকবো না, মানে অ্যাজ এ গেমার হিসেবে সব ধরনের গেমই খেলবো আমরা। ওয়ার্ল্ডের প্রতি মাসে কিন্তু হাই গেম আসে। সিনেমার জগৎটা যেমন অনেক বড়, এরকম গেমিং জগৎটাও কিন্তু অনেক বড়। যেমন কয়েকদিন আগে গেম এসেছে 007, তারপর রেসিডেন্ট ইভেলের মতো যে একটা সিরিজ রয়েছে, ক্রাইসিস সিরিজ, এগুলো আমি অনেক আগে খেলেছি অবশ্য। তো পিসি গেমগুলো হচ্ছে কি, এগুলো একটা স্টোরির মতো, তুমি একবারে সিনেমার স্বাদ পাবে, ফুললি সিনেমার থ্রিলিং স্বাদ পাবে, সিনেমার চেয়েও বেশি স্বাদ। এবং GTA 6ও আসছে। তো তার আগেই আমি আমার এই চ্যানেলটা আবার রানিং করতে চাই, কারণ নর্মালি আমি যদি অন্য চ্যানেলে যাই, দেখো এই চ্যানেলটাতে আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এখানে যদি আমি কোনো একটা কিছু করি এটা একটা দামের বিষয়। আর নতুন একটা চ্যানেলে কিন্তু গেলে কিন্তু আমি সেই দামটা পাবো না। ফর এক্সাম্পল আমার ফেসবুক পেজে যদি আমি একটা ভিডিও দিই, ওখানে কিন্তু আমি ছোট মানুষ, বাট এখানে দিলে কিন্তু আমি অনেক জায়ান্ট একটা ব্যাপার। তো GTA 6 আসছে এবং যত বড় বড় গেম আসবে প্রতি মাসে সবগুলো গেম আমি তোমাদেরকে খেলে দেখাবো, এবং আমার PS5 Pro সব শো আমরা রেডি করে রেখেছি, সব গেম তোমরা দেখতে পাবে। এবং আরেকটা মজার ব্যাপার বলি, সপ্তাহে 3 দিন তোমরা আমাদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ পাবে। আমার যে ডিসকর্ড লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে যাচ্ছি, তোমরা ডিসকর্ডে অ্যাড হয়ে থাকো, তাহলে হবে কি ডিসকর্ডে আমার সাথে আড্ডা দিতে পারবে, এবং আমি 4 থেকে 5 ঘন্টা একবারে ফেস ক্যাম নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো, গেমও খেলবো, আড্ডাবাজিও করবো, তোমাদের কথা শুনবো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর করবো, তোমাদের লাইভের সমস্যা আমি শুনবো, মানে লাইফের সমস্যা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবে। এবং আমার সাথে অনেক সেলিব্রিটিও থাকবে, ফর এক্সাম্পল ওমর অন ফায়ার থাকতে পারে, তালহা থাকতে পারে, আরো অনেক ইউটিউবার থাকতে পারে। আমরা একসাথে মনে করো তোমাদের সাথে আড্ডা দেবো। তো এটা আগামী 1 মাসের মধ্যেই হবে, কারণ আমি গেমিং রুম করতে দিয়েছি। গেমিং রুমটা হলে মানে ফেস ক্যামনে যদি আসি তাহলে ভালো মতো আসবো, চেহারাও ঠিক করে আসবো, বডিও ঠিক করে আসবো, ওই জায়গাটাও ঠিক করে আসবো, কারণ একটা ব্যাপার আছে না, তোমাদের স্যাভেজ ভাইকে তোমরা যেভাবে দেখতেছো ওইভাবেই তার আসতে হবে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো। এবং অবশ্যই আমি যদি গেমে আসি, এখানে কিন্তু গেমে আসলে তখন শুধুমাত্র কে ড্রামা চলবে এখানে। আমার সাথে একটা মেয়ের ডিল হয়েছে, আরিয়া, ওর নাম হচ্ছে ব্ল্যাক কুইন, ও ফ্রি ফায়ারে ছিল এক সময়। তো আরিয়ার সাথে আমার ডিল হয়েছে যে তুমি আমাকে 10টা কে ড্রামা বানিয়ে দেবে, মানে এক ভিডিওর মধ্যে পুরো কে ড্রামা থাকবে, মানে নতুন যত কে ড্রামা আসবে ওর দায়িত্ব, ওটা একবার ভিডিও রেডিমেড আমাকে পাঠিয়ে দেবে। তো গেমিং তো আমি করবো এখানে, পাশাপাশি 10টা ভিডিও থাকবে হচ্ছে কে ড্রামার, মানে 1 ঘন্টার ভেতর। তো তোমরা কিভাবে এখানে ভিন্ন ধর্মের স্বাদ পাবে, ফ্রি ফায়ার থাকতে পারে, বিভিন্ন ছোট মোবাইল গেম খেলতে পারি আমরা, তারপর আমরা পিসি গেম তো খেলবোই, মানে ওয়ার্ল্ড উইডের যে এন্টারটেইন গুলো সেগুলো আমরা এইখানেই করবো। এবং তাছাড়া ওয়ার্ল্ড উইড যে আমার লবিং গুলো রয়েছে ইউটিউবারের সাথে, মানে বিদেশি ইউটিউবারদের সাথে, ওদের সাথে কোলাবোরেশন আমরা অনেক কাজ করবো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং আমি যেটাই করি সাপোর্ট করো, আল্লাহ হাফেজ।